ওকে, হ্যালো এভরিওয়ান। আমাদের ব্রেক টাইমটা শেষ, তো আমরা আবার শুরু করব। তো টেনশনের কিছু নাই। তো আশা করি তোমরা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। আমি চেষ্টা করছি পুরো জিনিসটা এক্সপ্লেইন করে করে আগানোর। তো আমরা হলো এরপরেও আমাদের আজকে যতগুলো জিনিস আছে সবগুলো ইনশাল্লাহ কভার করে ফেলবো, টেনশনের কিছু নাই। সো তোমরা জেরিন বলছে যে মাথায় পানি দিতে দিতে ব্রেক টাইম শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা আজকে ব্রেক টাইমটা ইচ্ছা করে একটু কম দিছি, এই যে আমরা আরেকটু কথা বললাম। এখন হলো আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব। তো আমরা সবাই রেডি কিনা আমরা আমাদের পরবর্তী অংশগুলো বোঝার জন্য? ইনশাল্লাহ আমি তোমাদের হলো কি বলে প্লাস মাইনাসের ব্যাপারটা আমি চেষ্টা করছি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে, এবং ইনশাল্লাহ আমরা যে তোমাদের যে প্রাস যে জিনিসে তোমাদের অসুবিধা থাকে, প্রাসে অনেকের অসুবিধা থাকে, এগুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। তো তোমরা রেডি কিনা? ওকে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আমাদের অল্প সময় ব্রেক তাহলে শেষ হয়ে গেল, তাহলে চলো করি। এখন আমরা লিফটের অঙ্ক করব, খুবই বিখ্যাত অঙ্ক। কিভাবে এটাকে শর্টকাটে করা যায়? শর্টকাট বলতে এই যে আবার তোমাদের শর্টকাট না, শর্টকাট মানে হলো সহজ নিয়মে, ঠিক আছে? সহজ এবং সঠিক নিয়মে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। যে কি বলছে দেখো, একটা লিফট 4.8 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল, এবং লিফটের মেঝে থেকে 2 মিটার উপরে একটা বল নিচে ছেড়ে দিলে এটি কতক্ষণ পর মেঝেতে আঘাত করবে? তো এটা আমরা অনেকভাবেই করতে পারি। তো আমি যে কাজটা করব, আমি পুরো ঘটনাটাকে লিফটের ভেতর থেকে দেখার চেষ্টা করব। লিফটের ভেতর থেকে। তা লিফটের ভেতর থেকে যদি আমি সবকিছু দেখি, মানে লিফট এর সাপেক্ষে আমরা সব হিসাব নিকাশ করব লিফটের সাপেক্ষে। তার মানে যে লিফটের মধ্যে দাঁড়ায় আছে সে সবকিছু দেখতেছে, বাইরে থেকে কি হচ্ছে সেটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, তাই না? তাইলে দেখি, এই যে মনে করো এই হইলো আমার একজন লিফটের মধ্যে দাঁড়ায় আছে। সে দেখলো যে 2 মিটার উপর থেকে, এই যে দেখো, 2 মিটার উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। যখনই তোমাকে বলবে যে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন আমাকে বুঝতে হবে তার আদিবেগটা কত? শূন্য। যখনই বলবে বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে তখন আদিবেগটা কত? শূন্য। এখন তোমাকে কি করতে হবে? এর নিচে আসতে কত সময় লাগে এটা আমাকে বের করতে হবে। এখন আমরা কোন সমীকরণ ব্যবহার করব? কিন্তু কতক্ষণ সময় বের করতে বলছে, সময় বের করতে বললে s=ut প্লাস হাফ at স্কোয়ার। তো দেখে মনে হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক। এখানে এস কি হবে, এসটা কত হবে? এটা তোমরা আমাকে একটু লিখে জানাও তো ভাই, এসটা কত হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? এটা সহ একটু তোমরা চ্যাট বক্সে লিখে জানাও। আমরা যদি উপরের দিকটাকে পজিটিভ বলি আর নিচের দিকটাকে যদি নেগেটিভ বলি, তাহলে আমার সরণটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে, নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। তাহলে উপরের দিক যেহেতু পজিটিভ আর নিচের দিক যেহেতু আমাদের নেগেটিভ, তাহলে আমাদের এখানে সরণটা হইল -2। -2। আদিবেগ কত? শূন্য। শূন্য। ত্বরণটা কত? ত্বরণ আমার এখানে আমি কি লেখার কথা? ত্বরণ আমার লেখার কথা -9.8। -9.8 লেখার কথা। আমরা বলছি মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য আমাদের ত্বরণ কি হয়? 9.8 হয়, ডিরেকশনটা হয় নিচের দিকে, তাই মাইনাস। কিন্তু লিফটের বেলায় এটাকে 9.8 লিখা যাবে না। লিফটের বেলায় 9.8 লিখা যাবে না। কেন লিখা যাবে না আসো আমরা একটু দেখি। তোমাদের কি মনে আছে কিনা, যে তুমি মনে করো লিফটের মধ্যে দাঁড়ায় আসো, লিফটটা মনে করো এ ত্বরণে উপরের দিকে উঠে, তখন তোমার কাছে তোমার ওজন কত মনে হয়? খেয়াল আছে কি? ছোটবেলায় পড়ছিলা। হ্যাঁ, ভেরি গুড। আমাদের এখানে না, উপরের দিকে উঠলে ওজন মনে হয় বেশি, এ ত্বরণে উপরের দিকে উঠলে ওজন মনে হয় বেশি। তার মানে এখানে এটা হয়ে যাবে mg+a। mg+a। আবার একই লিফট যখন এ ত্বরণে নিচের দিকে নামে, যখন নিচের দিকে নামে, তখন তখন এ ত্বরণে যদি নিচের দিকে নামে তখন ওজনটা কম বলে মনে হয়, এবং তখন ওজনটা কি মনে হয়? m × g−a। m × g−a। তার মানে তুমি যদি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, যে একটা লিফটের ভিতর থেকে কিন্তু অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়ে গেছে বলে মনে হয়। লিফটের ভিতরে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়ে গেছে বলে মনে হয়। লিফটের বাইরে থেকে তুমি যদি দেখো, তাহলে তোমার ত্বরণ কিন্তু অভিকর্ষ ত্বরণ হলো জি, কিন্তু লিফটের সাপেক্ষে যদি আমি অভিকর্ষ ত্বরণটা হিসাব করি, তখন কিন্তু আপেক্ষিক ত্বরণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রশ্নে কি বলছে? লিফট নিচে যায়। তাহলে এই ক্ষেত্রে
আমাদের যে পরিবর্তিত জি, এটাকে আমি বললাম জি প্রাইম, এই যে এটার নাম দিলাম জি প্রাইম, জি প্রাইম। তাহলে যেহেতু লিফট নিচে যায়, এই ক্ষেত্রে আমাদের জি প্রাইম কত হবে? জি মাইনাস এ, জি মাইনাস এ। জি এর মান কত? 9.8। এর মান কত? এর মান বলা হয়েছে প্রশ্নে 4.8, 4.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখানে কি বসাবো? এখানে কত বসাবো? এখানে বসাবো 5, এখানে বসাবো 5। ব্যাস হয়ে গেল। এখন তুমি কি করতে পারো? এখান থেকে টি এর মানটা বের করতে পারো। তাহলে টি এর মান কত আসবে? টি এর মান কত আসবে বলো দেখি তোমরা। টি এর মান আসবে আমাদের, অনেক অ্যান্সার বলছো, আমি চেক করে দেখে নিচ্ছি যে টি এর মানটা তোমরা ঠিক বলছো কিনা, যাতে আমাদের ভুল না হয়। ভেরি গুড, এটা আমাদের 0.89 সেকেন্ড। ব্যাস, এত সোজা একটা অঙ্ক যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, এই তো। আচ্ছা, তো দেখো জি এর মান কিন্তু আমাদের মাইনাস না, জি এর মান কিন্তু -9.8 না। আমরা বলছি যে আমাদের ত্বরণ এইটা হইলো মাইনাস জি, খুব ভালো করে বুঝো। আমরা বলছি মুক্তভাবে পতনশীল হইলে, মানে অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে এ ইকুয়ালস টু মাইনাস জি হয়। ঠিক আছে, এ ইকুয়ালস টু মাইনাস জি হয় সাধারণভাবে। কিন্তু আমরা এখানে দেখছি যে জি নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছে। জি কিভাবে পরিবর্তন হচ্ছে? জি হয়ে যাচ্ছে জি মাইনাস এ, 9.8 মাইনাস 4.8, তাহলে পেলাম 5। এইটারও দিক কিন্তু আমাদের নিচের দিকে, এই কারণে এইটার সামনে আমরা এখানে আবার কি করছি? এক্সট্রা করে মাইনাস দিছি, এক্সট্রা করে মাইনাস দিছি। একজন জিজ্ঞেস করছো সরণ কিভাবে -2, এটা আমি বলে দিচ্ছি। আমরা উপরের দিকে গেলে বলি প্লাস, আর নিচের দিকে গেলে বলি মাইনাস। এই যে আমার বস্তুটা, সে কোথায় গেছে? সে নিচের দিকে গেছে। কতটুকু গেছে? 2 মিটার। এই জন্য এটা হইলো -2। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে। মুশফিকা বলছে ওয়েটের মতো জি, জি এ, জি প্লাস এ কেন হয় না? লিফট যদি উপরের দিকে উঠতো তাহলে জি প্লাস এ হইতো। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে বলো তো দেখি ভাই, যে আমাদের এই অঙ্কটায়, যদি এই সেম অঙ্কটায় তোমাকে যদি বলতো যে বস্তু আমার লিফটটা নিচের দিকে না গিয়ে তোমাকে যদি বলতো যে লিফট উপরের দিকে যায়, যদি বলতো লিফট উপরের দিকে গেলে, তখন আমার কি পরিবর্তন হইতো? তখন আমরা কি করতাম? তখন আমরা এখানে জি প্রাইম এটা ইকুয়ালস টু করতাম হইলো জি প্লাস এ, জি প্লাস এ, তার মানে হইলো 9.8 প্লাস 4.8। বাকি সব কিছু ঠিক এইভাবেই আমরা করতাম, ঠিক এইভাবেই আমরা করতাম। আর এই ক্ষেত্রে আমার টি এর মান কত আসতো এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা বাসায় নিজেরা আবার করে মিলাই নিতে পারো। এই ক্ষেত্রে আমার আসতো 0.523 সেকেন্ড, 5 to 3 সেকেন্ড। ঠিক আছে, একইভাবে এটা আমরা করতে পারবো। আচ্ছা, অভিজিৎ, মুসা, হুমায়রা অনেকেই তোমরা হলো এটা বলে ফেলছো। আচ্ছা, এই ছিল আমাদের অঙ্কটা, খুবই সহজ একটা অঙ্ক। এরপরে আমরা অ্যাডমিশন টেস্টে আসছে, বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে এমন একটা অঙ্ক দেখবো, এমন একটা অঙ্ক দেখবো। এরপরে আমরা চলে যাব হলো আমাদের ক্লাসে। আচ্ছা, ফাইন। তো দেখি একটা আমরা অঙ্ক দেখি যে কি বলছে। স্কাই ডাইভার 50 মিটার পতনের পর প্যারাশুট খুলেন। তার মানে এখানে একটা প্লেন আছে, বুঝছো? একটা প্লেন আছে বা একটা হেলিকপ্টার আছে। এই প্লেন বা হেলিকপ্টার থেকে একজন হইলো আমার লাফ দিবেন। এই প্লেন বা হেলিকপ্টার থেকে একজন হইলো লাফ দিবেন। ঠিক আছে, এই হলো মনে করো আমার সেই প্লেন। এখান থেকে একজন লাফ দিছে। আচ্ছা, লাফ দিয়ে সে 50 মিটার মুক্তভাবে পতন হইছে। 50 মিটার মুক্তভাবে পতন হইছে। 50 মিটার সে মুক্তভাবে পতিত হইছে। আচ্ছা, 50 মিটার পতনের পর কি হইছে? 50 মিটার পতনের পর কি হইছে? 50 মিটার পতনের পরে, 50 মিটার পতনের পরে উনি প্যারাশুট খুলে ফেলছে। প্যারাশুট খুলে ফেলছে। তাহলে প্যারাশুট যখন তুমি খুলে ফেলছে, প্যারাশুট যখন খুলে ফেলছে, তখন কি হবে? তার একটা মন্দন হবে, তার একটা মন্দন হবে, তাই না? গতিটা হ্রাস পাবে, গতিটা হ্রাস পাবে। আচ্ছা, এরপরে এই করতে 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 যখন উনি নিচে আসছে, তখন বলছে যে যখন ভূমিতে পৌঁছায় তখন তার বেগ কত? তখন তার বেগটা হলো 5 মিটার পার সেকেন্ড। এটা প্রশ্নে বলে দিছে। বলছে যে কত উচ্চতায় উনি মুক্ত হয়েছিলেন। তার মানে এই যে এই ক্যাপিটাল এইচ, কত উচ্চতায় মুক্ত হয়েছিলেন, এইটা হইলো এখন আমাদেরকে বের করে দেখাইতে হবে, বের করে দেখাইতে হবে। এখন তুমি দেখো
আমি একটা কাজ করি, এই যে ভূমি থেকে যেখানে প্যারাশুট খুলে ফেলছে এই উচ্চতাটাকে বললাম ছোট হাতের এইচ, ছোট হাতের এইচ। আমি ছোট হাতের এইচটা বের করতে চাই, ছোট হাতের এইচটা বের করতে চাই। এই ছোট হাতের এইচটা বের করার আগে আমাকে যেটা করতে হবে, এই যে সে 50 মিটার মুক্তভাবে পতিত হইলো, তাহলে সে যেহেতু পতিত হইছে 50 মিটার মুক্তভাবে পতিত হইছে, আমি ধরে নিচ্ছি এখানে তার আদিবেগ কত, শূন্য। আমরা বলছি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এরকম কিছু বললে বুঝতে হবে আদিবেগ হলো শূন্য। তাহলে এইখানে তার বেগটা কত এটা আমরা বের করতে চাই, এখানে বেগটা কত এটা আমরা বের করতে চাই। কোন ইকুয়েশন আমরা ইউজ করব? যেহেতু সময়ের কোনো কথাবার্তা বলে নাই, যেহেতু সময়ের কোনো কথাবার্তা বলে নাই, তাহলে আমরা যে কাজটা করব এখানে ইকুয়েশন ইউজ করব ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এটা হলো আমার কোথায়, এটা হলো আমার প্রথম অংশে, বা আমি একটা নাম দিই, এটার নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, আর এই বিন্দুর নাম দিলাম হলো সি, মাটির নাম দিলাম সি। তাহলে দেখি এ বি অংশে, এ বি অংশে আদিবেগ কত, শূন্য। ত্বরণ কত, ত্বরণ কত, মুক্তভাবে পতিত হইছে, মুক্তভাবে পতিত হইলে -9.8। আর এস কত, এস কত বলো তো তোমরা, এস কত, +50 নাকি -50? একটু লেখো তো ভাই তোমরা, একটু ভাই কষ্ট করে, এসটা কি +50 নাকি -50? -50, ভেরি গুড। এস হইলো আমাদের এখানে -50। কেন? কারণ নিচের দিকে আসলো, নিচের দিকে আসলো, তাই না? তাহলে মাইনাস। দেখো তুমি যদি একটা মাইনাস এখানে মিস করে যাও তাইলেই কিন্তু সব ভুল হয়ে যাবে, তাই না? তাইলেই কিন্তু সব ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসবে। ভি, তাহলে দেখো ভি কি হচ্ছে, ভি হচ্ছে আমাদের √980, ভি আসতেছে √980। আচ্ছা, এখন এইবার আমরা কি করব, বিসি অংশে চলে যাব, বিসি অংশে চলে যাব। এখানেও আমরা একই ইকুয়েশনে ব্যবহার করব, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, 2as। এখন দেখি এই যে আমাদের যখন এই যে শেষ মাথায় যখন পৌঁছাইছে, এই বিসি অংশের শেষ বেগ কোনটা, এই যে এইটা 5, তাহলে এটা হলো আমার সেই 5 স্কয়ার। ইউ, এই বিসি অংশে আদিবেগ কোনটা একটু আমরা খেয়াল করে দেখি, দেখো এই এবি অংশের শেষ বেগ, এবি অংশের শেষ বেগ হলো আমার বিসি অংশের আদিবেগ, এবি অংশের শেষ বেগ বিসি অংশের আদিবেগ। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো √980 স্কয়ার প্লাস 2as। এখন হলো আমার ইম্পর্টেন্ট বিষয়, এই জায়গাটায় আমরা একটু মিস করে যাই। কি বলছে দেখো, প্রতি সেকেন্ডে তার বেগ 5 মিটার পার সেকেন্ড করে কমে, 5 মিটার পার সেকেন্ড করে কমে। আসলে ব্যাপারটা কি দেখো, এই যে আমাদের প্যারাশুট আরোহী, এই প্যারাশুট আরোহীকে আমাদের পৃথিবী নিচের দিকে টানতেছে, আবার আমাদের এই প্যারাশুটটা খোলার কারণে এই প্যারাশুটটা তাকে উপরের দিকে ধাক্কা মারতেছে। তাহলে এখানে দুইটা ইফেক্ট আছে, গ্র্যাভিটির ইফেক্ট আছে, আবার প্যারাশুট উপরের দিকে ধাক্কা মারে। এই দুইটার লব্ধির কারণে, গ্র্যাভিটি এবং আমাদের প্যারাশুট দুইটার ইফেক্টের লব্ধির কারণে আমাদের ওর যে ত্বরণটা হচ্ছে, সেই ত্বরণটা কত হচ্ছে, দুইটার লব্ধির কারণে ত্বরণ হচ্ছে হলো আমার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমরা কি আমাকে বলতে পারবা এই যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা হচ্ছে, এইটার দিক আসলে কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? এই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণটা উপরের দিকে নাকি নিচের দিকে? এটা কিন্তু উপরের দিকে, কারণ খেয়াল করো এর বেগ কোন দিকে, বেগ হইলো নিচের দিকে, বেগ হইলো নিচের দিকে। বেগ যদি নিচের দিকে হয় আর ত্বরণও যদি নিচের দিকেই হইতো তাহলে তো বেগের মান বৃদ্ধি পাইতো, কিন্তু বেগ তো কমে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ত্বরণটা হইলো উপরের দিকে, ত্বরণটা হইলো উপরের দিকে। তার মানে এ হইলো আমাদের এখানে +5। আমি আবার বলতেছি কথাটা, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গাটাকে মিস্টেক করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এই যে প্যারাশুট আরোহী সে পড়তেছে নিচের দিকে, প্রশ্নে বলছে তার বেগ হ্রাস পায়, বেগ কমে যায়। তাহলে বেগ যদি নিচের দিকে হয় আর ত্বরণও যদি নিচেই হইতো তাহলে বেগের মান বৃদ্ধি পাইতো, কিন্তু বেগ যেহেতু নিচে তাই ত্বরণকে হইতে হবে কোন দিকে, কমানোর জন্য বেগের মান ত্বরণ হইতে হবে উপরের দিকে। তাহলে এই জন্য এটাকে লিখলাম আমরা +5। সরণ কতটুকু, সরণ কতটুকু, এইচ কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে, নিচের দিকে, -h, -h। ব্যাস, এখান থেকে এখন তুমি এইচ এর মান বের করতে পারো, এখান থেকে এইচ এর মান বের করতে পারো। সৌরভ বলছে যে এইবার বুঝতে পেরেছি,
ভেরি গুড, অসুবিধা নাই। তাহলে আমাদের এই স্মল এইচ এর মান এখন আমরা বের করতে পারবো। এটা হলো আমাদের 95.5। অনেকেই আমাকে অ্যান্সার বলছো, ভেরি গুড। এটা হলো আমাদের 95.5 মিটার। আমাদের টার্গেট কি? বড় হাতের এইচ বের করা। এটা কিন্তু প্রশ্নে চাইছে, হ্যাঁ, একটু খেয়াল করে। বড় হাতের এইচ কি হবে? 50 প্লাস এইচ। 50 প্লাস এইচ ছবির মধ্যে তাকাইলে দেখা যায় 50 প্লাস স্মল এইচ ইকুয়ালস টু বড় হাতের এইচ। তাহলে আমাদের অ্যান্সার কত? 145.5 মিটার। অনেক সময় আমরা এক্সাম হলে এই ভুলটা করি যে এই পর্যন্ত করে রেখে দেই, প্রশ্নে কি চাইছে এটা আবার খেয়াল করি না। প্রশ্নে চাইছে কত উচ্চতায় মুক্ত হয়েছিলেন, এটা আমাদেরকে একটু বের করতে হবে। হ্যাঁ, খুবই সুন্দর একটা ম্যাথ, আমাদের অ্যাডমিশন টেস্টে আসছিল। তনয় বলছে খুব মজার। হ্যাঁ, আসলে এটা অনেক মজার। আর এই যে আমাদের এখানে সিফাত জিজ্ঞেস করছে জি কাজ করতেছে, ওটা কেন লিখলেন না? জি এবং আমি এটা কিন্তু বলছি, এখানে জি অবশ্যই কাজ করতেছে। জি এবং প্যারাশুট দুইটার ইফেক্ট মিলেই আমার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্নে বলেই দিছে যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে বেগ হ্রাস পাচ্ছে, তার মানে এটা হলো লব্ধি ত্বরণ। এটা হলো লব্ধি ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, নিচের দিক পজিটিভ ধরলে একইভাবে সবকিছু চেঞ্জ করবা। নিচের দিক পজিটিভ ধরলে একইভাবে সবকিছু চেঞ্জ করবা। আমি এই বেগের বেলায় প্লাস মাইনাস গুলো দেই নাই, কারণ বেগগুলোকে স্কোয়ার করছি তো। ঠিকঠাক মতো যদি লিখি তাহলে এই বেগগুলো হলো সব নিচের দিকে, এই জন্য বেগগুলোর সামনেও আমার মাইনাস দেওয়া উচিত। আমি যদি ঠিকভাবে করি তাহলে এই বেগগুলোর সামনেও মাইনাস দেওয়া উচিত, কারণ বেগগুলো সব নিচের দিকে। কিন্তু যেহেতু আমি স্কোয়ার করবই, তাতে কোনো অসুবিধা নাই, মাইনাস দিলেও যা, না দিলেও তাই। আচ্ছা, ওকে ফাইন। এই হলো আমাদের ঘটনা। বাপ্পি জিজ্ঞেস করছে এইচ হলো আমাদের মাইনাস হবে কিনা। হ্যাঁ, এইচ মাইনাস হবে, এটা আমরা লিখছি। আচ্ছা, ওকে, এই ছিল আমাদের অঙ্কটা। এখন আমরা সামনের দিকে আগাবো। এখন আমরা চলে যাব আমাদের প্রাসের দিকে। এখন আমরা চলে যাব প্রাসের দিকে। রিদান জিজ্ঞেস করছে প্লাস মাইনাস না করে কি কোনো ফর্মুলা হয় কিনা। তুমি যদি এইভাবে প্লাস মাইনাস না মনে রাখতে পারো, তাহলে তোমাকে প্রত্যেকটা ঘটনার জন্য আলাদা আলাদা করে সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে সূত্র মুখস্থ করতে হবে। তো এটা তোমার কখনোই ভালো বুদ্ধি না। তো প্লাস মাইনাসটা খুব ভালো করে করা অনেক বেশি জরুরি। রৌ বলছে 3 মিনিটে করা পসিবল না, আমি বললাম পসিবল। এটা 3 মিনিটে করা পসিবল। এটা করতে তোমার 2 মিনিটেরও বেশি লাগার কথা না, যদি তুমি জিনিসটা বুঝো। 2টা স্টেপের মাত্র অঙ্ক। ত্বরণ 5 কিভাবে, জেরিন জিজ্ঞেস করছে। ভাই ত্বরণ 5 প্রশ্নে বলা আছে, তোমরা কি প্রশ্নটা পড়ো না? দেখো, এবার আসো প্রাস। তো প্রাস জিনিসটা কি? আমরা আনুভূমিকের সাথে তির্যক কোণে একটা বস্তুকে নিক্ষেপ করছি। এই যে দেখো, এই হলো আমার বস্তু, তাকে আমি কি করছি দেখো, এই যে আনুভূমিকের সাথে তির্যক কোণে একটা ভি নট বেগে নিক্ষেপ করছি। এখন আগের জিনিসগুলো বাদ দাও। হ্যাঁ, আগেরটা যদি প্রবলেম থাকে তাহলে তো তোমরা আবার রেকর্ডেডে দেখতে পারবা, সো অসুবিধার কিছু নাই। হ্যাঁ, একটু দেখো, থিটা নট কোণে আমরা নিক্ষেপ করছি, আনুভূমিকের সাথে থিটা নট কোণে ভি নট বেগে আমরা নিক্ষেপ করছি। আচ্ছা আচ্ছা, এখন এই যে আমাদের ভি নট, এই ভি নটকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারবো। দেখো, একটা হলো আমাদের এক্স অক্ষের বেগ ভি নট কস থিটা নট, আর একটা হলো আমাদের ওয়াই অক্ষের বেগ ভি নট সাইন থিটা নট। ঠিক আছে? তো প্রাসের অঙ্ক করার জন্য প্রথম কাজ হলো এরকম বেগকে উপাংশে ভাগ করে নেওয়া। এরপরে আসলে প্রাস আলাদা করে করার কিছু নাই। কারণ তুমি যদি একটু চিন্তা করো যে এখানে আসলে দুইটা গতির সমন্বয়। একটা গতি কি? একটা গতি হলো যে তুমি একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতা, তাহলে বস্তুটা কি করতো? সোজা উঠতো, আবার সোজা নেমে চলে আসতো। একটা বস্তুকে খাড়া নিক্ষেপ করলে সে সোজা উঠতো, সোজা নেমে চলে আসতো। আচ্ছা, আবার তুমি যদি একটা বস্তুকে এই যে একটা ঘর্ষণহীন রাস্তায় সামনের দিকে সোজা নিক্ষেপ করতা, তাহলে সে সারা জীবন ধরে যাইতে থাকতো। প্রাস হইল এই দুইটা গতির সমন্বয়। তার মানে প্রাসে বস্তু উপরে উঠে নিচে নামে, আবার বস্তু সামনের দিকে আগায় যায়। আবার বলতেছি, দেখো, প্রাস হলো ওয়াই অক্ষে উপরে উঠে নিচে নামে, আর এক্স অক্ষে সামনের দিকে আগায় যায়। দুইটাকে কম্বিনেশন করে চিন্তা করো, উপরে উঠবে নিচে নামবে সামনের দিকে আগায় যাবে। কম্বিনেশন একটু মনের মধ্যে একটু কল্পনা করে দেখো, এই যে হবে এরকম, উপরে উঠবে নামবে সামনে আগাবে, দুইটাকে একসাথে কল্পনা করো। এটা হলো আমার প্রাস। এই কথাটা যদি তুমি বুঝে থাকো
যে আমার এই প্রাস হইলো দুইটা গতির সমন্বয়, তাহলে প্রাসের তুমি যে কোনো অঙ্ক করতে পারবা যদি আমার কথাগুলো মন দিয়ে শুনো। এই কথাটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু কল্পনা করতে পারো কিনা যে প্রাস হলো আমার দুইটা গতির সমন্বয়, এক্স অক্ষে একটা গতি এবং ওয়াই অক্ষে একটা গতি। ভালো কথা, ভেরি গুড। সৌরভ বলছে শঙ্কর বেগ, হ্যাঁ এরকম করে চিন্তা করতে পারো। তাইলে আমি আবার বলতেছি, আমি আরেকবার বলতেছি কারণ এই কথাটা জরুরি। আমি প্রাসের গতিকে দুইটা আলাদা গতি, ওয়াই অক্ষের গতি এবং এক্স অক্ষের গতিতে ভাগ করে নিছি। ওয়াই অক্ষে কি হবে, সোজা উপরে উঠবে নিচে নামবে। এক্স অক্ষে কি হবে, সামনের দিকে আগায় যাবে। এবার দুইটাকে একসাথে মনের মধ্যে কল্পনা করো, উপরে উঠবে নামবে সামনে আগাবে, একসাথে চিন্তা করো। তাহলে সামনেও আগাবে উপরে উঠবে নিচে নামবে, সামনেও আগাবে উপরে উঠবে নিচে নামবে। এই হইলো আমাদের প্রাস, এই হইলো আমাদের প্রাস। ঠিক আছে, তাহলে আমি যদি এক্স অক্ষের কথা বলি, আমি যদি আচ্ছা এক্স অক্ষের যদি আমি কথা বলি, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার। তাহলে এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্ব তাকে বলবো এক্স। এক্স অক্ষের আদিবেগ কোনটা, এক্স অক্ষের আদিবেগ হইলো ভি নট কস থিটা নট, এই যে ছবির মধ্যে তাকায় দেখো, ইনটু টি। এক্স অক্ষে কি কোনো ত্বরণ আছে, এক্স অক্ষে কি বস্তুর উপরে কোনো বল কাজ করে, একটু চিন্তা করো তো ভাই, এক্স অক্ষে কি বস্তুর উপরে কোনো বল কাজ করে না। তাহলে এক্স অক্ষে প্রাসে বস্তুর উপরে যেহেতু কোনো বল কাজ করে না, গ্র্যাভিটি শুধু নিচের দিকে কাজ করে, এজন্য এক্স অক্ষের ত্বরণটা হলো শূন্য, এক্স অক্ষের ত্বরণটা হলো শূন্য। আবার আমরা কি জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এক্স অক্ষের বেগ, এটাকে বললাম ভি এক্স, এক্স অক্ষের আদিবেগ কত, ভি নট কস থিটা নট, আর এক্স অক্ষের ত্বরণ হইল শূন্য। তাইলে আমরা বুঝতে পারলাম যে বস্তুর এক্স অক্ষে বেগের কোনো পরিবর্তন হয় না, প্রাসে বস্তুর এক্স অক্ষের বেগের কোনো পরিবর্তন হয় না। এবার চলে যাই ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে সেম ভাবে আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওয়াই অক্ষের যে সরণ তাকে বলবো ওয়াই, ওয়াই অক্ষের আদিবেগ ছবিতে তাকায় দেখো ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট ইন্টু টি। আর ওয়াই অক্ষে ত্বরণ কত, ওয়াই অক্ষে ত্বরণ হলো মাইনাস জি, মাইনাস জি, মাইনাস জি। আর ওয়াই অক্ষে যদি বেগ বের করতে চাইতাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এখান থেকে বের করতে পারতাম। তাহলে ভি ওয়াই এটা হইতো ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। এই হলো ঘটনা, কিচ্ছু না। আগে যে সমীকরণগুলো শিখছো সেগুলাই, খালি এক্স অক্ষের জন্য একবার ব্যবহার করবা, ওয়াই অক্ষের জন্য একবার ব্যবহার করবা। মাইনাস জি কেন, কারণ জি হলো নিচের দিকে তাই মাইনাস। হ্যাঁ, এই হইলো আমাদের ঘটনা, এই হইলো আমাদের ঘটনা, খুবই সহজ খুবই সিম্পল একটা ঘটনা। আমি তোমাদেরকে চলো একটু সিমুলেশন দেখাই দিই, তাহলে মনে হয় বুঝতে আর একটু সহজ হবে, বুঝতে আর একটু সহজ হবে। আসো দেখে আসি। এই যে দেখো, আমি একটু বাঁকা করে এবার ছুড়ে মারবো, একটু বাঁকা করে ছুড়ে মারবো, দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারলাম, হ্যাঁ দেখো কি হয়। ওকে, কি ব্যাপার, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ এই যে, এই যে দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারছি, দেখো গতিপথটা হইছে এরকম প্যারাবোলা, গতিপথটা হইছে এরকম প্যারাবোলা। আবার ছুড়ে মারি, এই দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারছি, গতিপথটা হয় প্যারাবোলা। আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি, আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন দেখো আমি যদি তোমাকে দেখাই, একটু দেখবা, হ্যাঁ একটু দেখবা সবাই, ত্বরণ, ত্বরণটা আমি তোমাকে দেখাই। আচ্ছা আগে বলটা দেখাই, দেখো বল দেখো, এই বস্তুর উপরে একটাই বল কাজ করে, সেটা হলো গ্র্যাভিটি, এটা হলো গ্র্যাভিটি। দেখো এক্স অক্ষে কোনোই বল নাই, যা বল আছে শুধুমাত্র ওয়াই অক্ষে, বলটা আছে শুধুমাত্র ওয়াই অক্ষে নিচের দিকে। তাহলে এখন যদি ত্বরণটা তোমাকে আমি দেখাই, দেখো ত্বরণটা দেখো, ত্বরণ কোন দিকে হবে, ত্বরণও হবে নিচের দিকে। খেয়াল করে দেখো ত্বরণ একটাই নিচের দিকে জি, এক্স অক্ষে কোনো ত্বরণ নাই, ত্বরণ শুধুমাত্র ওয়াই অক্ষে। এবার চলো আমরা বেগ গুলা দেখি, বেগ দেখি, এই যে দেখো এবার আমরা বেগ দেখবো। দেখো এই দেখো বেগের দুইটা উপাংশ, দুইটা উপাংশ দেখো, বেগের এক্স উপাংশের দিকে খেয়াল করো, আমি একটু স্লো মোশনে দেখাই, হ্যাঁ একটু স্লো মোশনে দেখাই আর একটু জুম করে দেখাই। এই যে দেখো বেশি জুম হয়ে গেছে না, আচ্ছা বেশি জুম হয়ে গেলে বেগ কমাই দিই। এই যে স্লো মোশনে দেখো এক্স উপাংশে, দেখো বেগের এক্স উপাংশের কোনোই পরিবর্তন হচ্ছে না, এক্স উপাংশের দিকে খেয়াল করো, বেগের এক্স উপাংশের কোনো পরিবর্তন হয় না, কারণ এক্স অক্ষে কোনো ত্বরণ বা বল নাই। আর ওয়াই উপাংশের দিকে খেয়াল করো,
ওয়াই উপাংশটা প্রথমে কোন দিকে ছিল, বেগের ওয়াই উপাংশটা ছিল উপরের দিকে, ধীরে ধীরে কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় ওয়াই উপাংশ 0, আবার কি হয়েছে নিচের দিকে ওয়াই উপাংশ তৈরি হয়েছে। তাহলে ওয়াই অক্ষের বেগ প্রথমে পজিটিভ, কমতে 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 ওয়াই অক্ষে প্রথমে হলো 0, তারপরে হয়ে গেল নেগেটিভ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি বা চোখের সামনে এবার দেখতে পারছি। এই হলো আমাদের প্রাসের ঘটনা। এখন আমরা দেখব এটাকে আমরা কাজে লাগায় কিভাবে অঙ্ক করতে পারি, কিভাবে অঙ্ক করতে পারি এটা আমরা দেখব। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা হলো পরের পেজে যাই। এখানে তোমাদের জন্য প্রাসের যে সমীকরণগুলা সেগুলো আমরা সব এখানে এক জায়গায় করে তোমার জন্য আমি দিয়ে রাখছি, যাতে তুমি সবগুলা একবারে রিভিউ করে নিতে পারো, যে পাল্লার কি সূত্র, উড্ডয়নকালের কি সূত্র, পরাবৃত্তিক যে আমাদের গতিপথের সমীকরণ, সবকিছু এখানে দেয়া আছে, তুমি তোমার সুবিধা মতো দেখবা। আমরা চলো এগুলার অঙ্ক করা শুরু করি। কি বলছে দেখো, এই প্রশ্নটা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রশ্ন, 2 লাইনের প্রশ্ন, তুমি যদি আসলে বুঝতে পারো, কিন্তু 2 লাইন 3 লাইন করতে পারলেই আমাদের হলো অ্যাডমিশন টেস্টে ফুল মার্কস কনফার্ম করা সম্ভব, 10 নাম্বার কনফার্ম করা সম্ভব। আচ্ছা, দেখি কি বলছে। একজন খেলোয়াড় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা গোলরক্ষকের দিকে কিক করলো। গোলরক্ষক 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় আসলো এই বলটাকে ধরার জন্য। বলছে যে এই বলটা ধরতে পারবে নাকি পারবে না। আমি একটু ছবি আঁকি। এই যে দেখো, এইখান থেকে আমার বলটাকে কিক করা হয়েছে। তাহলে কত বেগে কিক করা হয়েছে, এটাকে আমরা বললাম ভি নট। থিটা নট কোণে আমার কিক করা হয়েছে। তাহলে এই যে দেখো, এটা কি করবে, আমার পরাবৃত্তিক পথে, প্যারাবোলার মতো পথে সামনে গিয়ে পড়বে। কতটা সামনে গিয়ে পড়বে, একে আমরা বলি হইলো আর, আর কি বলছে যে 80 মিটার দূরে একজন আমার গোল রক্ষক ছিল। এই যে 80 মিটার দূরে গোল রক্ষক আছে, এই যে দৌড়ায় দৌড়ায় আসতেছে। তাহলে এই গোল রক্ষক কত দূরত্বে ছিল, 80 মিটার। এখন চিন্তা করে দেখো এই গোল রক্ষকটা সামনের দিকে ছুটে 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 আসতেছে। তাহলে যতক্ষণে এই ফুটবলটা মাটিতে পড়বে, এই গোল রক্ষকটাও কি করবে, সামনের দিকে আগায় আসবে, তাই না? গোল রক্ষক আমাদের সামনের দিকে আগায় আসবে। এখন মনে করো এই যে গোল রক্ষকটা, সে হইলো ডি দূরত্ব আগায় আসে। গোল রক্ষকটা মনে করো ডি দূরত্ব সামনের দিকে আগায় আসে। এখন আমাকে দেখতে হবে এই যে এই ডি দূরত্ব আগায় এসে সে কি বলকে ধরতে পারবে নাকি পারবে না, এটা আমাদের কাজ। তাহলে চলো আমরা একটু একটু করে হিসাব করি। প্রথমে আমরা আর এর মানটা বের করি। আর কিভাবে বের করে, আর হইলো ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এটা হলো আমাদের রেঞ্জ বা পাল্লার সূত্র। তাহলে আমাদের ভি নট কত, প্রশ্নে বলে দিছে যে 25 স্কয়ার সাইন 2, থিটা নটের মান কত বলছে, 30 ডিগ্রি বলছে, 2 ইন্টু 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি কত, জি হলো 9.8। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করতে পারি। এটা হলো আমাদের 55.23 মিটার। আচ্ছা, এখন এই যে আমাদের এই গোলরক্ষকটা ছুটে ছুটে আসবে, সে কতক্ষণ ধরে ছুটে ছুটে আসবে, বলটা যতক্ষণ ধরে মাটিতে পড়ে। তাহলে বলটা মাটিতে পড়তে কত সময় লাগবে, এই জন্য তার আমার উড্ডয়নকাল বা পর্যায়কাল টি, এটা আমাকে বের করতে হবে। টি এর সূত্র কি, 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে 2 ইন্টু 25 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি এর মান কত, 9.8। এবার বললো না যে এটা আবার মাইনাস, হ্যাঁ, জি এর মান কিন্তু মাইনাস না, 9.8। তাহলে আমরা এখানে যদি টি বের করি, টি কত আসছে, 2.55 সেকেন্ড। তাহলে এই যে আমাদের গোলরক্ষক, সে কত দূর দৌড়াইছে, গোলরক্ষক কতটুকু দৌড়াইছে, ডি দূরত্ব, এটা কি হবে, গোলরক্ষকের বেগ, আমরা এখন বের করতেছি গোলরক্ষকের দূরত্ব ডি, এটা কি হবে, বেগ ইন্টু সময়। গোলরক্ষকের বেগ কত বলছে প্রশ্ন, একটু পরে দেখো তো, বলছে 10 মিটার পার সেকেন্ড। 10 কতক্ষণ ধরে দৌড়াইছে, 2.55
2.55, তাহলে কত মিটার দৌড়াইলো? কত মিটার দৌড়াইলো? 25.5 মিটার দৌড়াইলো, 25.5 মিটার দৌড়াইলো। তাহলে দেখো দূরত্ব ছিল 80 মিটার, দূরত্ব ছিল 80 মিটার। এই বলটাকে ধরার জন্য, মিনিমাম ধরার জন্য ওকে কতটুকু দৌড়াইতে হইতো? তাহলে মানে আমাকে ওকে সর্বনিম্ন দৌড়াতে হইতো, সর্বনিম্ন মানে বল ধরার জন্য সর্বনিম্ন অতিক্রান্ত কতটুকু দূরত্ব অতিক্রম করতে হইতো? অতিক্রান্ত দূরত্ব এইটা হইতো আমার 80 মাইনাস আর, 80 মাইনাস আর, এটা মিনিমাম এতটুকু দৌড়াইতে হবে। এটা কত? এটা হলো আমার 80 মাইনাস 55.25, 55.25, তাহলে ওকে মিনিমাম এতটুকু দৌড়াইতে হয়। এখন সে কি তার থেকে কম দৌড়াইছে নাকি বেশি দৌড়াইছে? 80 মাইনাস 55.25, তাহলে এটা হলো আমাদের 24.75। এত মিটার যদি সে দৌড়ায় তাহলে হলো সে বলটাকে ধরতে পারতো। সে তার থেকে বেশি দৌড়াইছে, সে তার থেকে বেশি দৌড়াইছে, তার মানে সে কিন্তু বল ধরতে পারবে, বল ধরতে পারবে। তার মানে কি বলটা মাটিতে পড়ার আগেই সে হইলো বলের কাছে পৌঁছায় যাবে, ক্যাচ ধরতে পারবে। বুঝতে পারছি? এটাই হলো আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, খুবই সহজ করে ফেললাম। ঠিক আছে? হ্যাঁ, তোমরা অনেকেই লিখছো যে ধরতে পারবে, ভেরি গুড। তো আমি তোমাদের উপরে অনেক খুশি যে তোমরা সুন্দর করে ক্লাসটা করতেছো এবং বুঝার চেষ্টা করতেছো। হ্যাঁ, এটাই আমাদের জরুরি ব্যাপার। আচ্ছা ফামিন, তোমার কোয়েশ্চেন তুমি অনেকবার লিখছো, কিন্তু আমি আসলে ফ্লোর বাইরে যেতে চাচ্ছি না। হঠাৎ করে অন্য একটা কথা বললে হয় কি ক্লাসের ফ্লো নষ্ট হয়ে যায়। এই ধরনের কোয়েশ্চেন তুমি কিন্তু কিউএনএ তে এটা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আচ্ছা ফাইন। এই হইলো আমাদের ঘটনা, এই হইলো আমাদের ঘটনা। ঠিক আছে, এরপরে আমরা চলো আরেকটা অঙ্কে যাই। এই অঙ্কটা দেখো, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা এখন আমরা করব এবং খুবই জরুরি একটা অঙ্ক। এই অঙ্কটা তুমি যদি বুঝো, তুমি প্রাসের আসলে যে কোনো অঙ্কই তুমি আসলে করতে পারবা, কোনো অসুবিধা হবে না। আসো দেখি কি বলছে। 10 মিটার উচ্চতার একটি বিল্ডিং থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 18 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। কতটুকু সামনে গিয়ে পড়বে? ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুটির বেগ কত? প্রথমে আমি ছবি আঁকবো, এরপরে আমি তোমাদেরকে পুরোটা ভেঙে ভেঙে বুঝাবো। সো ধৈর্য ধরে যদি আমার সাথে থাকো, তাহলে এই অঙ্কটা তুমি যদি বুঝো, প্রাসের আসলে যে কোনো অঙ্ক এইটার মাধ্যমেই করা যায়, এরকম বেসিক দিয়ে করা যায়। এটা খুব বেসিক একটা অঙ্ক। আচ্ছা দেখি তাহলে কি করছি দেখো। এই যে মনে করো আমার একটা বিল্ডিং এর ছাদ, বলছে যে এই বিল্ডিং এর ছাদ হইলো আমার 10 মিটার উচ্চতায় আছে, 10 মিটার উঁচুতে আছে। এখান থেকে তুমি কি করছো? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে 18 মিটার পার সেকেন্ড বেগে, 18 মিটার পার সেকেন্ড বেগে তুমি হইলো নিক্ষেপ করছো, নিক্ষেপ করছো, তাই না? আচ্ছা, তাইলে ওর গতিপথটা কেমন হবে? এই যে এরকম হবে হলো তার গতিপথ, এরকম হবে তার গতিপথ। ঠিক আছে, এই হলো গতিপথ। তোমাকে বলছে বিল্ডিং থেকে কতটুকু সামনে গিয়ে পড়বে, বিল্ডিং থেকে কতটুকু সামনে গিয়ে পড়বে, এটাকে আমরা বলবো এক্স। তোমার কাছে আমার প্রশ্ন, তোমাকে কি আর বের করতে বলছে কিনা, বা এই যে আমি এক্স দূরত্বটা যে বের করতে চাচ্ছি, এটা কি এই বস্তুর রেঞ্জ কিনা, এক্স ইকুয়ালস টু আর হবে কিনা? তোমরা একটু চ্যাট বক্সে লিখে জানাও এক্স ইকুয়ালস টু আর কিনা। না, এক্স ইকুয়ালস টু আর না, এক্স ইকুয়ালস টু আর না। কেন এক্স ইকুয়ালস টু আর না? যারা এই কথাটা এখন আমার মনোযোগ দিয়ে শুনবা তারা বুঝতে পারবা, বা তাদের ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো জানো না তাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আর আমরা কাকে বলি? আর আমরা কাকে বলি? একটা বস্তুকে যেই যেই তল থেকে নিক্ষেপ করা হয়েছে, ওই তল বরাবর বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আনুভূমিক অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি আর। আমি তোমাকে একটা ছবি এঁকে এটা বুঝাবো, একটু তোমরা দেখো। এই যে দেখো, একটু দেখো, এই যে মনে করো আমার বিল্ডিং, এই বিল্ডিং এর উপরে উপর থেকে আমি বস্তুকে নিক্ষেপ করছি, এই গেছে 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 গেছে। এই আর কোনটা হবে জানো? আমি ওকে কোন তল থেকে নিক্ষেপ করছি? দেখো, আমি ওকে এই তল থেকে নিক্ষেপ করছি, এই তল থেকে। এই তল বরাবর আমার বস্তুটা যে দূরত্ব অতিক্রম করে, এই যে দেখো কোনটা, এই যে এইটা, এইটাকে আমরা বলি হলো আর। আর এই উচ্চতাটাকে আমরা বলি হলো ক্যাপিটাল এইচ। আর এইখান থেকে এই বিন্দুতে আসতে যে সময়টা লাগে তাকে আমরা বলি হলো টি। তাহলে সবসময় মাথায় রাখবা, এই যে আমরা এইচ আর টি এগুলো যে আমরা বের করি, বস্তুকে যেই তল থেকে নিক্ষেপ করা হয়েছে শুধুমাত্র সেই তলের সাপেক্ষে।
বস্তু যদি ওই তল থেকে নিচে চলে যায় বা উপরে চলে যায়, তখন আর এই চারটি ওই সূত্র দিয়ে কিছুই বের করা যাবে না, কিছুই বের করা যাবে না। এটা একেবারে বেসিক। তাহলে আমরা কিভাবে করব? একেবারে বেসিক থেকে করব। কি করব? আমরা এই বস্তুর গতিকে এক্স অক্ষের একটা গতি এবং ওয়াই অক্ষের একটা গতিতে ভাগ করে ফেলবো। এক্স অক্ষের একটা গতি আর ওয়াই অক্ষের একটা গতি। তাহলে এক্স অক্ষের গতি কি হবে দেখো, এক্স অক্ষের গতি এটা কি হবে, এক্স অক্ষের বেগ কি হবে, আমি এটা লাল কালি দিয়ে দেখাচ্ছি। এক্স অক্ষের যে আদিবেগ সেটা হবে 18 কজ 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষের যে আদিবেগ এটা হবে 18 সাইন 30 ডিগ্রি, 18 সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখন প্রত্যেকটা অক্ষে আলাদা আলাদা করে হিসাব করব। তাহলে এক্স অ্যাক্সিসে যদি আমি হিসাব করতে চাই, তাহলে এক্স অক্ষে আমাদের সমীকরণ কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তুমি একটু আগে দেখছো যে এক্স অক্ষে কোনো ত্বরণ থাকে না, তাহলে এই অংশটা জিরো। এক্স অক্ষে সরণ, এক্স অক্ষে সরণ কতটুকু সেটাই তো বের করতে চাই। এই এক্স আমি বের করতে চাই। তাহলে বস্তুটা এক্স অক্ষে কতটুকু সামনে গিয়ে পড়বে এটা আমি বের করতে চাই। এক্স অক্ষে আদিবেগ কত, 18 কজ 30 ডিগ্রি টি। ওমা, হয়েই গেছিল, টিটা জানি না, টিটা আমি জানি না। এইখান থেকে এইখানে পড়তে কত সময় লাগবে টি, এই টিটা আমার জানা নাই। টি যদি আমি জানতাম তাহলে বের করতে পারতাম। টি কিভাবে বের করব? টি বের করার জন্য যেতে হবে ওয়াই অক্ষের কাছে, ওয়াই অক্ষের কাছে। তাহলে ওয়াই অক্ষের কাছে যাই, চলো ওয়াই অক্ষের কাছে যাই। ওয়াই অক্ষের জন্য সমীকরণ লিখি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন তোমরা আমাকে একটু একটু করে বলবা ভাই এই এসটা কত হবে, প্লাস মাইনাস সহ। এই ইউটা কত হবে এটাও বলবো, আগে এসটা বললো। এসটা কত হবে, এসটা কত হবে? এই অঙ্ক আমরা একটু আগেই করছি, তোমাদের মনে আছে কিনা? এই অঙ্ক একটু আগেই করছি যে ওয়াই অক্ষে এই বস্তুটার সরণ, ওয়াই অক্ষে বস্তুর সরণ কত, খালি ওয়াই অক্ষ চিন্তা করো। ওয়াই অক্ষে কি ছিল, এখানে আসবে মাটিতে, ওয়াই অক্ষে ছিল উপরে আসবে মাটিতে। তাহলে সরণের মানটা হলো 10, দিকটা কোন দিকে, নিচের দিকে। তাহলে ওয়াই অক্ষের সরণটা হলো -10। একটু আগে যে অঙ্কগুলা করছো ওইটা পারলে এটা নতুন কিছুই না, নতুন কিচ্ছু না। -10। ইউ কত, ওয়াই অক্ষের আদিবেগ 18 সাইন 30, প্লাস দিব নাকি মাইনাস দিব, প্লাস দিব নাকি মাইনাস দিব? 18 প্লাস সাইন 30 প্লাস দিব, উপরের দিকে, এটা উপরের দিকে তাই প্লাস। তাহলে প্লাস 18 সাইন 30 ডিগ্রি টি। ত্বরণ কোন দিকে? আমরা জানি যে ওয়াই অক্ষের ত্বরণ হলো নিচের দিকে, তাই -9.8 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, টি এর মান বের করতে পারবো, টি এর মান বের করতে পারবো। তাহলে টি এর মান আমরা বের করে ফেলি, টি এর মান আমরা বের করে ফেলি। টি এর মান আসবে হলো 2.616 সেকেন্ড, 2.616 সেকেন্ড। তাহলে এই টি এর মান তুমি সমীকরণ 1 এ বসায় দাও। সমীকরণ 1 এ যদি তুমি বসাও তাহলে কি পাবা, x ইকুয়ালস টু 18 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইনটু টাইমের মান কত, 2.616। এই x কত চলে আসবে, 40.78 মিটার। অনেকেই আমাকে অ্যান্সার বলছো, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেকক্ষণে তোমরা অ্যান্সার বলে দিতে পারছো, তো ভেরি গুড। তার মানে তোমরা জিনিসগুলো বুঝতেছো। এক্স পেয়ে গেলাম। বেগ বের করতে বলছে, বেগ। তাইলে বেগ কি হবে, বেগেরও একটা এক্স অংশ থাকবে, একটা ওয়াই অংশ থাকবে। তাহলে বেগগুলো আমরা বের করি। দেখো এক্স অক্ষের যদি বেগ বের করি তাহলে ডান পাশে বের করতেছি, ভি ইকুয়ালস, কিভাবে বেগ বের করতে পারি আমরা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। কিন্তু এক্স অক্ষের ত্বরণ কত, এক্স অক্ষের ত্বরণ 0। তাহলে এক্স অক্ষের বেগ ভি এক্স, এটা হবে এক্স অক্ষের আদি বেগ 18 cos 30 ডিগ্রি, এটা হলো এক্স অক্ষের আদি বেগ। ওয়াই অক্ষের যদি বেগ বের করতে চাই, ওয়াই অক্ষে যদি বেগ বের করতে চাই, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সমীকরণ আমি ব্যবহার করব, এটা আমি ব্যবহার করব। তাহলে কি হবে, ওয়াই অক্ষের বেগকে বলবো ভি ওয়াই, ওয়াই অক্ষে আদি বেগ কত, উপরের দিকে, তাই প্লাস 18 সাইন 30 ডিগ্রি। ওয়াই অক্ষের ত্বরণ হলো নিচের দিকে 9.8, তাই -9.8, আর টি হলো 2.616, 2.616। একটু আমি ছোট করে লিখি, দাঁড়াও ছোট করে লিখে দেই। এটা হলো -9.8 ইন্টু 2.616। তাহলে এখান থেকে আমি ওয়াই অক্ষের বেগের মান পাচ্ছি, এই মানটা তুমি দেখবা ঋণাত্মক আসছে, -16.64। কেন ঋণাত্মক আসলো তোমরা কি কেউ বলতে পারবা? এখানে ঋণাত্মক মানে কি, বেগটা ঋণাত্মক কেন আসলো, এটা কি কেউ বলতে পারবা? ঋণাত্মক কেন আসলো, মাইনাস মানে কি?
নিচের দিকে। ভেরি গুড। যে ওয়াই অক্ষের বেগটা যখন আমার বস্তুটা এইখানে পৌঁছাবে তখন তার এক্স অক্ষের বেগটা হলো ডান দিকে আর ওয়াই অক্ষের বেগ হলো নিচের দিকে। বুঝতেই পারতেছো? বুঝতেই পারতেছো। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? লব্ধি বেগটা বের করতে হবে। লব্ধি বেগটা বের করতে হবে, লব্ধি বেগ ভি। তাহলে লব্ধি বেগ ভি আমরা কিভাবে বের করব? ভি কিভাবে বের করব? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের ভি কত হবে? ভি হবে 22.8 মিটার পার সেকেন্ড। যেহেতু বলছে বেগ নির্ণয় করো, তাহলে বেগের আমার মানের সাথে কোনটাও বের করা উচিত। কোনটাও বের করা উচিত, এটাকে বললাম থিটা। থিটা ইকুয়ালস টু কি হবে? কোনটা যদি বের করতে চাই, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। কত আসে চ্যাট বক্সে একটু লিখে জানাও, ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স এই অ্যাঙ্গেলটা কত আসে তোমরা একটু আমাকে লিখে জানাও। অর্নি একটা মান বলছে, এটা 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 কিসের মান আমি জানি না। অ্যাঙ্গেলটা কত আসে দেখি, আমরা বলি দেখি। ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স করলে কত আসে? ভি ওয়াই কত? -16.64 আর ভি এক্সটা হলো 18 cos 30। তাহলে এটা আসছে -46.86। -46.86। এটা মাইনাসটা কেন আসলো? মাইনাস দিয়ে বুঝাচ্ছে কি কোনটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে। -46.6 ব্যাস হয়ে গেছে। এটাই ছিল আমাদের অঙ্ক। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। আরাফাত জিজ্ঞেস করছে -30 ডিগ্রি অ্যাঙ্গেল নেওয়া যেত কিনা। মানে আরাফাত বলতেছে আমরা বস্তুটাকে ছুঁড়ে মারছি এইভাবে করে, এইভাবে করে। আমরা বস্তুকে যদি উপরের দিকে 30 ডিগ্রি করে না ছুঁড়ে মেরে নিচের দিকে 30 ডিগ্রি করে ছুঁড়ে মারতাম তাহলে কি করা যাইতো? অবশ্যই করা যাইতো। তাহলে কি হইতো? খালি আমার ওয়াই অক্ষের উপাংশটা উপরের দিকে না হয়ে নিচের দিকে হইতো। ওয়াই অক্ষের উপাংশটা উপরের দিকে না হয়ে নিচের দিকে হইতো। খালি এই যে এই জায়গাটায় মাইনাস বসাইতা, এই জায়গাটায় মাইনাস বসাইতা, এই জায়গাটায় মাইনাস বসাইতা, বাকি সব কিছু সেম, সব কিছু সেম। আচ্ছা, জয় বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছে। সো আই হোপ আমরা এখন এই পর্যন্ত বুঝতে পারছি। হ্যাঁ, আরেকবার একটু কষ্ট করে বলে দেই। একজন বলছো খুবই কষ্ট করে বুঝছো, আর একজন বলছো যে কি বলে মজার, আবার কেউ বলছো যে ইজি। তো এক একজনের কাছে এক এক রকম লাগছে। আমি ছোট্ট করে রিভিউ করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই যে কোনাকুনি ভাবে নিক্ষেপ করছি, আমাকে কি করতে হবে? প্রাসের যে কোনো অঙ্ক তুমি যদি করতে না পারো তাহলে এইভাবে করে এক্স অক্ষ ওয়াই অক্ষ আলাদা করে চিন্তা করবা। এক্স অক্ষের আদিবেগ 18 cos 30, ওয়াই অক্ষের আদিবেগ 18 sin 30। এক্স অক্ষের ইকুয়েশন এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্স অক্ষে আসলে সমবেগ, এই জন্য এই অংশটা 0। তাহলে এক্স ইকুয়ালস টু পাইছি 18 cos 30 ডিগ্রি ইন্টু টি। টি এর মান বের করার জন্য ওয়াই অক্ষের কাছে গেছি। ওয়াই অক্ষের কাছে কি করছি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সরণ ওয়াই অক্ষে কই ছিল? এইখানে। গেছে কোথায়? এইখানে। তাহলে উপর থেকে নিচে গেছে, উপর থেকে নিচে। আদি বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে। তাহলে উপর থেকে নিচে 10 মিটার, মানে -10 মিটার। এস ইকুয়ালস টু -10। ওয়াই অক্ষে আদিবেগ উপরের দিকে ছিল, তাই +18 sin 30 ডিগ্রি। আর ওয়াই অক্ষে ত্বরণ কোন দিকে? আমরা আগেই বলছি যে ত্বরণ হইলো নিচের দিকে জি, ত্বরণ হইলো নিচের দিকে জি, এই জন্য -9.8, -9.8। ব্যাস, এখান থেকে টি এর মান আসলো। এই টি এর মান সমীকরণ 1-এ বসাই দিলাম, সেখান থেকে এক্স এর মান পাইলাম। ভালো কথা। তাইলে ভূমি থেকে, এই বিল্ডিং থেকে এতটুকু সামনে গিয়ে পড়বে। বেগ যেহেতু বের করতে বলছে, এক্স অক্ষের বেগ বের করছি একই নিয়মে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি থেকে, ওয়াই অক্ষের বেগ বের করছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি থেকে। বের করে এক্স অক্ষের বেগ জানি, ওয়াই অক্ষের বেগ জানি, লব্ধি বেগ বের করছি, আর কোণ বের করছি। সবকিছু ভেক্টরের নিয়মে করছি, আর কিছু না। -30 দিয়ে তুমি যদি অঙ্ক করতা তাহলে হলো তোমার অ্যান্সার চেঞ্জ হইতো অবশ্যই। তাজ বলছে যে এখন ভালো লাগছে। ঠিক আছে, উপরের অংশ না করলে হইতো না, না না করলে হইতো না। যা করছি প্রত্যেকটা অংশ করাই লাগতো, প্রত্যেকটা অংশ করাই লাগতো। ঠিক আছে, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেই একটা। তোমরা এটা নিজেরা একটু চেষ্টা করবা যে সেম অঙ্ক, এই যে সেম অঙ্কটা, এই সেম অঙ্কটা এটা যদি তোমাকে অ্যাঙ্গেলটা উপরের দিকে না ধরে আমরা যদি নিচের দিকে ধরতাম তাইলে কেমন হইতো? সেম অঙ্কটা, এই যে বিল্ডিং, ঠিক আছে, সবকিছু আগের মতোই আছে, খালি আমি অ্যাঙ্গেলটা
নিচের দিকে কোণ করে যদি নিক্ষেপ করি, এই যে এইদিকে যদি হয় 30 ডিগ্রি আর এটা হলো আমার 18, তাইলে কি চেঞ্জ হবে? আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। তুমি যদি উপাংশে ভাগ করো, এই দিকে আসবে হলো, আমি লাল কালিতে দেখাই, এই দিকে আসবে 18 cos 30 আর ওয়াই উপাংশটা চলে যাবে নিচের দিকে 18 sin 30। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষের যে আদিবেগ এইটা এবার হয়ে যাবে -18 sin 30 ডিগ্রি। এটাই শুধু পরিবর্তন হবে, পুরো অঙ্কের মধ্যে এটাই শুধু পরিবর্তন হবে, বাকি সবকিছু একই নিয়মে তোমাকে করতে হবে, করলে তোমাদের এটা হয়ে যাবে। আচ্ছা ফাইন, এই ছিল আমাদের, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, নিজেরা বাসায় এটা প্র্যাকটিস করবা, একই নিয়ম আগে যা করাইছি সেম। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা আমাদের প্রাসের, এটা আমাদের বুয়েটে আসছিল, এটা আমাদের প্রাসের লাস্ট অঙ্ক। এটার পরে হলো আমরা চলে যাব বৃত্তীয় গতিতে, তারপরে আমাদের ক্লাস শেষ। মানে আমাদের ক্লাস শেষ হতে খুব বেশি সময় লাগবে না, তোমরা যদি এখন এতটুকু ধৈর্য ধরে আমার সাথে থাকো। আমরা টাইম থেকে হয়তো 5 মিনিট বেশি লাগবে। হ্যাঁ সব বলেই দিলাম, হ্যাঁ তামান্না সব বলে দিছি, আমি চাই যেন তোমরা করতে পারো, এই জন্যই বলে দিছি। তো দেখো এই অঙ্কটা বুয়েটে আসছিল, বসে এই লোকটা লাফ দিছে, সে হলো কি আমার বিল্ডিং এর ওই মাথায় পৌঁছাইতে পারবে নাকি পারবে না, আমি আমার ইয়েই খুঁজে পাচ্ছি না। আচ্ছা এটা কোথায় গেলাম আমি, সরি, হ্যাঁ এই যে আমার এখানে চলে আসছিল, এবার আশা করি দেখতে পাচ্ছ সবাই। তো কি বলছে দেখো, চিত্রের ন্যায় একজন 5 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে লাফ দিতে পারবে। তো এখানে লাফ দেওয়া বলতে আসলে যেটা বুঝাচ্ছে, ও কত অ্যাঙ্গেলে লাফ দিছে সেটা কিন্তু আমাকে প্রশ্নে বলে দেয় নাই, তো আমি যেটা চিন্তা করব, এই লোকটা আনুভূমিক ভাবে লাফ দিছে, মানে দৌড়াইতে দৌড়াইতে বিল্ডিং থেকে পড়ে গেছে, ঠিক আছে, বুয়েটে আসা অঙ্ক কিন্তু বুঝো, তোমাকে কিন্তু কোন বলে দেয় নাই, তাহলে তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে যে এখানে কোন হলো 0, একেবারে সোজা এসে লাফ দিছে। ঠিক আছে, এরকম কিন্তু অ্যাডমিশন টেস্টে করে। নিশাত বলছে তোমার লেখা পড়ি না, না নিশাত আমি তোমার লেখা পড়ি, আসলে অনেক সময় রেসপন্স করার সুযোগ থাকে না। হ্যাঁ, সুরিত বলছে যে আরো 2 ঘন্টা ক্লাস নিলেও প্রবলেম নাই ভাইয়া। না সুরিত, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যতটা কম সময়ে শেষ করা যায়, আমি চাই তোমরা মনোযোগ ধরে রেখে পুরোটা যেন বুঝতে পারো, সবার গুলোই আসলে আমি দেখি। হ্যাঁ আচ্ছা দেখো কি বলছে, দেখো চিত্রের ন্যায় একজন ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় আসতেছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে বেগটা আনুভূমিক, নিরাপদে লাফ দিতে পারবে কিনা। তুমি মনে করো কিছুই বুঝতেছো না, তোমাকে কিন্তু কোথায় চলে যাইতে হবে, কিছুই না বুঝলে তোমাকে চলে যাইতে হবে হইলো এক্স আর ওয়াই অক্ষে চলে যাইতে হবে। তাহলে একটু আমরা দেখি কি বলছে এই বিল্ডিং এর উচ্চতার যে পার্থক্য, এই যে উচ্চতার পার্থক্য দেখো কত নিচে এসে লাফ দিবে, এটা হলো আমাদের 4.9 মিটার, 4.9 মিটার, এতটুকু হলো আমার উচ্চতার পার্থক্য। আর বিল্ডিং দুইটার দূরত্ব কত, হলো 10 মিটার, 10 মিটার, ঠিক আছে 10 মিটার। তাহলে একটা জিনিস আমাকে কেউ কি বলতে পারবা, এই যে এটাও তো একটা প্রাস হবে, এটা তো আমরা বুঝতে পারি, এটাও একটা প্রাস হবে। আচ্ছা এখন তোমরা কি আমাকে বলতে পারবা, এই যে এখানে প্রাস, এখানে আমাদের ওয়াই অক্ষে আদিবেগটা কত, এটা কি তোমরা কেউ বলতে পারবা যে ওয়াই অক্ষে আদিবেগটা হলো আমাদের এখানে, ভেরি গুড, তোমরা সবাই ঠিক লিখছো, ওয়াই অক্ষে আদিবেগটা হলো 0। ও যে দৌড় দিচ্ছে আদিবেগটা হলো এক্স অক্ষে, তাহলে আমি একটু তোমাদের জন্য এখানে একটু লিখে রাখতেছি, যেখানে এক্স অক্ষে আদিবেগ এটা হলো 5 মিটার পার সেকেন্ড, ওয়াই অক্ষে তার কোনো আদিবেগ নাই, ওয়াই অক্ষে আদিবেগটা হলো 0, এতটুকু আমরা মাথায় রাখবো। এখন আমরা কি করব, দেখো এই বিল্ডিংটা যদি ওকে পরের বিল্ডিং এ যদি পৌঁছাইতে হয়, তাহলে তার এক্স অক্ষে কত দূরত্ব যাইতে হবে 10 মিটার, আর ওয়াই অক্ষে কত দূরত্ব যাইতে হবে 4.9 মিটার। ওয়াই অক্ষে যখন সে 10 মিটার যায়, তখন যদি সে এক্স অক্ষে যখন সে 10 মিটার যায়, তখন যদি সে ওয়াই অক্ষে 4.9 মিটার নামে, তাহলে হলো সেই বিল্ডিং এ পৌঁছাইতে পারবে, তাই তো কথা। আচ্ছা এখন আমরা দেখি, আমরা যদি এই অঙ্কটা তোমরা আমাকে একটু হেল্প করো, আমি দেখতে চাই যে ওয়াই অ্যাক্সিসে 4.9 মিটার নামতে তার আসলে কত সময় লাগে সেটা আমি দেখতে চাচ্ছি। তাহলে ইকুয়েশন অ্যাপ্লাই করি, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সেই 9-10 এর সূত্র। ওয়াই অক্ষে s কতটুকু যাইতে হবে 4.9 মিটার,
উপরের দিকে নাকি নিচের দিকে, সরণটা হলো উপর থেকে নিচে, তাই -4.9। ওয়াই অক্ষে আদিবেগ হলো 0, ওয়াই অক্ষে ত্বরণ হইলো আমার -g বা -9.8। কেন মাইনাস? নিচের দিকে, তাই। তাহলে এখান থেকে আমরা টি বের করতে পারবো, এখান থেকে আমরা টি বের করতে পারবো। তাহলে এই টিটা কত আসে, এটা কি তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাবা ভাইয়া, যে এই টিটা কত আসে, এই টিটা কত আসে? ভেরি গুড, আমাদের এই টিটা আসে 1 সেকেন্ড। 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে সে 4.9 মিটার নিচে পড়ে যাবে। এখন একটা জিনিস ভালো করে বুঝো, এই 1 সেকেন্ডে সে এই 4.9 মিটার নিচে চলে আসছে। এতক্ষণে সে যদি 10 মিটার আগাইতে পারে তাইলে হলো ওই পাশে পৌঁছাবে, নাইলে পৌঁছাইতে পারবে না। তাহলে এবার আসো দেখি এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসে কি হবে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্স অ্যাক্সিসের ত্বরণ হলো 0। তাহলে এক্স অ্যাক্সিসে যে সে যাবে এক্স পরিমাণ দূরত্ব, এই ইউটা কত? এই ইউটা কত? এক্স অক্ষে আদিবেগ হলো 5। কতটুকু সময় পাচ্ছে? 1 সেকেন্ড। তাহলে কতটুকু দূরত্ব গেল? 5 মিটার। 5 মিটার। তাইলে একটা জিনিস বুঝো, যতক্ষণে সে 4.9 মিটার নিচে নামছে অতক্ষণে কিন্তু সে 10 মিটার যাইতে পারে নাই, সে গেছে মাত্র 5 মিটার, সে গেছে মাত্র 5 মিটার। তাহলে এখন তোমরা বলো, সে কি সেফলি ওই বিল্ডিং এ পৌঁছাইতে পারবে না পড়ে যাবে? সে কি সেফলি আরেকটা বিল্ডিং এ পৌঁছাইতে পারবে নাকি পড়ে যাবে? দেখো এতটুকু ক্যালকুলেশন থেকে তোমরা বুঝতে পারো কিনা আমার কথাগুলা। সে কিন্তু আমার পৌঁছাইতে পারবে না, সে কিন্তু আমার ধাপ করে নিচে পড়ে যাবে, এগুলো ধাপ করে নিচে পড়ে যাবে। দেখছো মাঝখানে ফাঁকা জায়গায় সে হলো পৌঁছাই গেছে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হইলো পারবে না, হসপিটালে চলে যাবে। ভেরি গুড, সে হইলো পারবে না, পারবে না। দেখছো বুয়েটের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে আমি করাইলাম, সবগুলাতে খেয়াল করছো অনেকগুলা প্রশ্ন খালি কিন্তু তোমাকে কোনো উত্তর চাচ্ছে না, যে কত খুনে যাবে, কত দূরত্বে পৌঁছাবে, তোমাকে খালি বলে যে পারবে নাকি পারবে না, ধরতে পারবে নাকি পারবে না, পৌঁছাইতে পারবে নাকি পারবে না, হ্যাঁ নাকি না, এরকম প্রশ্নে কিন্তু তোমার কাছে উত্তর চায়। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আমাদের। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব ইজি ম্যাথ। দেখো দুইটা লাইন, দুইটা লাইনের ক্যালকুলেশন করতে লাগবে তোমার 1.5 মিনিট, তোমার 10 নাম্বার একেবারে কনফার্ম, 10 নাম্বার একেবারে কনফার্ম, জাস্ট 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগবে করতে, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা কিছু এখন আমাদের এই কৌণিক গতির কিছু অঙ্ক দেখে বা কৌণিক গতির কিছু জিনিসপত্র দেখে আমরা হলো এই জিনিসটা শেষ করব, আমাদের ক্লাসটা শেষ করব। তাহলে কৌণিক গতি তুমি যদি একটু খেয়াল করো ভাই। ভাইয়া আচ্ছা, ওই একটু কষ্ট করে ওই যে নিচের দিকে মারলে কেমন হবে সেটা একটু যদি জাস্ট হালকা করে জাস্ট একটু দেখাই দিস তাহলে ভালো হতো, অনেকেই জানতে চাইছে তো ওই জন্য। আচ্ছা, ক্লাস শেষ করি ভাই, তাহলে আমি আবার ওটা বলে দিব। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি ভাইয়ারা, যে আমাদের এই সুষম কৌণিক গতি তারা কিন্তু আমাদের রৈখিক গতির মতো একেবারে সেম সূত্র মেনে চলে। দেখো রৈখিক গতির মতো একেবারে সেম সূত্রাবলী কিন্তু তারা মেনে চলে। যে দেখো আমরা কি জানি যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। শেষ রৈখিক বেগের জায়গায় বসছে কৌণিক বেগ ওমেগা, আদি রৈখিক বেগের জায়গায় বসছে আদি কৌণিক বেগ, রৈখিক ত্বরণের জায়গায় কৌণিক ত্বরণ, সময়ের জায়গায় সময়। একইভাবেই কিন্তু আমাদের সবগুলা ইকুয়েশন এখানে তৈরি হয়েছে, সবগুলা ইকুয়েশন কিন্তু একইভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমাদের এই যে তুমি দেখতে পাচ্ছ কৌণিক বেগের ইকুয়েশন, কৌণিক ত্বরণের ইকুয়েশন, তুমি একটু মিলাও। রৈখিক বেগের ইকুয়েশন কি ছিল? v ইকুয়ালস টু dx dt, খালি এখানে x এর জায়গায় কি চলে আসছে? থিটা চলে আসছে। তো রৈখিক ত্বরণ কি ছিল? dv dt, v এর জায়গায় কি চলে আসছে? ওমেগা চলে আসছে। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এটা হলো v ইকুয়ালস টু ওমেগা আর, v ইকুয়ালস টু ওমেগা আর। নিচে যে তিনটা কথা লেখা আছে এই তিনটা কথা সব থেকে জরুরি, এই তিনটা কথা সব থেকে জরুরি, কিন্তু এটাকে আমি একটু পরে তোমাকে বুঝাবো। আগে আসো সহজ জিনিসগুলা দিয়ে একটা অঙ্ক করে ফেলি, সহজ জিনিসগুলা দিয়ে একটা অঙ্ক করে ফেলি। হ্যাঁ, কি বলছে দেখো, 1500 আরপিএম এ ঘূর্ণায়মান ফ্যানের সুইচ অফ করা হলে 4 মিনিটে থেমে যায়, থামার পূর্বে কতগুলি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে? খুবই সহজ সোজা ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো তাহলে প্রথমে আমার এই ফ্যানটা ঘুরতেছিল কি? ওমেগা নট, ওমেগা নট আদি কৌণিক বেগ, এটা হলো 1500 আরপিএম। আরপিএম এ কথাটার মানে কি জানো? প্রতি মিনিটে আমার ফ্যানটা 1500 বার ঘুরে। এটাকে আমি ওমেগা নট না লিখে আপাতত শুধু 1500 আরপিএম লিখলাম। প্রতি মিনিটে 1500 বার ঘুরে। তাহলে এটা আমি কি হলো? এটা হলো
1500 রেভলিউশন, রেভলিউশন মানে ঘূর্ণন পার মিনিট, আমি কি সেকেন্ড বলছি এতক্ষণ, খেয়াল করি না, প্রতি মিনিটে আমার 1500 বার ঘুরতেছে। তাহলে প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে? প্রতি সেকেন্ডে সে আমার ঘুরবে 1500 ডিভাইডেড বাই 60। এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি, তাই না? যে এক সেকেন্ডে কয়বার ঘুরে, এটা হলো আমার ফ্রিকোয়েন্সি। এক সেকেন্ডে কয়বার ঘুরে, এটা হলো ফ্রিকোয়েন্সি। আর ওমেগা নট এটা কি হবে বলতো? এটাকে আমি বললাম এফ নট, মানে শুরুর ফ্রিকোয়েন্সি। ওমেগা কি হবে? ওমেগা আমরা জানি 2 পাই ইন্টু এফ, 2 পাই ইন্টু এফ। তাহলে আমার ওমেগা নট আদি কৌণিক বেগ, সেটা কি হবে? আদি কৌণিক বেগ হবে 50 পাই, 50 পাই। ঠিক আছে? আচ্ছা, এখন থেমে যাবে। তাহলে থেমে যাবে মানে কি? শেষ কৌণিক বেগ কত? থামবে মানে শেষ কৌণিক বেগ হলো 0। তাহলে আদি কৌণিক বেগ তোমাকে বলছে, শেষ কৌণিক বেগ তোমাকে বলছে, সময় তোমাকে বলছে, সময় তোমাকে বলছে। কোন সমীকরণ ইউজ করা যায়? এইটা ইউজ করা যায়। আমরা এরকম জানতাম না, s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সমীকরণটাই বৃত্তীয় ক্ষেত্রে এসে কেমন হয়ে যাবে? এস এর জায়গায় লিখবো থিটা, ইউ এর জায়গায় লিখবো ওমেগা নট, ভি এর জায়গায় ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ব্যাস। তাহলে দেখি ওমেগা নট হইলো আমাদের 50 পাই, ওমেগা হইলো শেষ বেগ হইলো 0 ডিভাইডেড বাই 2। কতক্ষণ? 4 মিনিট। 4 মিনিটকে সেকেন্ডে নিয়ে নাও, তাহলে 4 ইন্টু 60 কত আসে? থিটার মান কত আসে? এটা আসে 6000 পাই। এটা কিন্তু রেডিয়ান, এটা কিন্তু রেডিয়ান, এটা মাথায় রাখবা। এখানে আমরা যে এককগুলো ইউজ করতেছি সব কিন্তু রেডিয়ান একক, ডিগ্রিতে না। তাহলে আমাদের থিটা আসলো 6000 পাই রেডিয়ান। এখন একটা জিনিস তুমি বুঝো, তোমাকে বলছে কতগুলো পূর্ণ ঘূর্ণন। দেখো, এক পূর্ণ ঘূর্ণন মানে, এক পূর্ণ ঘূর্ণন মানে এটা হলো আমার 2 পাই রেডিয়ান, 360 ডিগ্রি, 360 ডিগ্রি, অথবা 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান, তাই না? 2 পাই রেডিয়ান। তাহলে এখানে এতগুলা রেডিয়ান গেছে, তাহলে এখানে মোট পূর্ণ ঘূর্ণন সংখ্যা কত? তাহলে এখানে আমার পূর্ণ ঘূর্ণন সংখ্যা ঐকিক নিয়মে আমরা বের করতে পারি। পূর্ণ ঘূর্ণন সংখ্যা হবে 6000 পাই ডিভাইডেড বাই 2 পাই, 6000 পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এটা কত হইলো? এটা হলো 3000, 3000 পূর্ণ ঘূর্ণন, 3000 পূর্ণ ঘূর্ণন। ব্যাস, শেষ। অনেকেই অ্যান্সার অনেকক্ষণ আগেই বলে দিছো, ভেরি গুড। এটা খুব সহজ, একটু খুব সহজ একটা ব্যাপার। শিফাত বলছে লাস্ট পার্টটা আরেকবার বলেন। আমি আবার বলতেছি, দেখো যে আমার 2 পাই, আমার একটা, আমার যদি ফ্যানটা 2 পাই রেডিয়ান ঘুরে, 2 পাই রেডিয়ান মানে হলো এক পূর্ণ ঘূর্ণন। 2 পাই রেডিয়ান মানে এক পূর্ণ ঘূর্ণন। যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে লিখি, এই যে দেখো 2 পাই রেডিয়ান, দেখো এই যে দেখো এভাবে লিখতেছি যে 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু এক পূর্ণ ঘূর্ণন। তাহলে এক রেডিয়ান মানে কত? আর আমার 6000 পাই রেডিয়ান মানে কত? এক রেডিয়ান মানে 1/2 পাই, আর 6000 রেডিয়ান মানে 6000 পাই ডিভাইডেড বাই 2 পাই। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম করে আমরা বের করছি যে পূর্ণ ঘূর্ণন সংখ্যা হলো আমাদের 6000 পাই ডিভাইডেড বাই 2 পাই, যেটা হলো আমাদের 3000। এবার বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি এই ওমেগা নটের ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের 1500 আরপিএম এ ঘুরতেছিল, তার মানে প্রতি মিনিটে 1500 বার ঘুরে। তাহলে এক, কখন? শুরুতে, ফ্যান ঘোরার শুরুতে, সুইচ অফ করার আগে। তাহলে আদি কৌণিক ফ্রিকোয়েন্সি, আদি ফ্রিকোয়েন্সি, আদি কম্পাঙ্ক প্রথম এক সেকেন্ডে কয়বার ঘুরে? 1500 ডিভাইডেড বাই 60, 1500 ডিভাইডেড বাই 60। আর ওমেগা মানে কি? 2 পাই এফ। তাহলে আদি কৌণিক বেগ ওমেগা নট 2 পাই ইন্টু এফ নট। এখান থেকে আমরা 50 পাই বের করছি, সমীকরণের মধ্যে বসাইছি। নাথিং স্পেশাল, একেবারে সহজ সিম্পল ব্যাপার। এরপরে আমাদের এই আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, বাট খুবই 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 গুরুত্বপূর্ণ অঙ্ক। অনেকেরই কনফিউশন থাকে, অনেকেই বুঝি না। আমি বুঝাবো, একটু ভাইয়ারা কষ্ট করে শুনো, একটু কষ্ট করে শুনো, উপকারটা তোমার। আমি একটু বুঝাই দেই, একটু তোমরা আমার সাথে থাকো। দেখো ভাইয়ারা, মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে। আমি বলছি যে আরেকটা পার্ট আমি তোমাদেরকে দেখাবো। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা হলো বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে, এটা হলো কেন্দ্র, এই কেন্দ্রের চারিদিকে
একটা বস্তু ঘুরতেছে ঘুরতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরে। এখন একটা জিনিস মনে রাখবা, একটা বস্তু সে সুষম দ্রুতিতে যদি ঘুরে, তারপরও তার কিন্তু বেগের দিকের পরিবর্তন হয়। একটা বস্তু যখন ঘুরতেছে তার কিন্তু বেগের দিকের পরিবর্তন হয়, বেগের দিকের পরিবর্তন হয়। যেহেতু বেগে, এই দেখো বেগের দিকের কি হচ্ছে, সবসময় বেগের দিক স্পর্শক বরাবর এই বেগের দিকের পরিবর্তন হচ্ছে। এই বেগের দিকের পরিবর্তন করার জন্য সবসময় একটা ত্বরণ কাজ করে। এই ত্বরণটা হলো কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে এসি। তাহলে এসিটা কি? এসি হইলো আমার কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণের কারণে আমার কি হয়? কেন্দ্রমুখী ত্বরণের কারণে বেগের দিকের পরিবর্তন হয়, বেগের দিকের পরিবর্তন হয়, ঠিক আছে। এই কেন্দ্রমুখী ত্বরণ, সেটার সূত্রটা কি? এটা সূত্র হইলো আমাদের ওমেগা স্কয়ার আর অথবা ভি স্কয়ার বাই আর, অথবা চাইলে এটাকে এভাবেও লেখা যায় ভি ইন্টু ওমেগা। যখন যেটা কাজে লাগে সেইভাবে তুমি ইউজ করতে পারবা কেন্দ্রমুখী ত্বরণ। এখন তুমি যদি বেগের মানেরও পরিবর্তন করতে চাও, তুমি যদি বেগের মানের পরিবর্তন করতে চাও, তখন স্পর্শক বরাবর, তখন স্পর্শক বরাবর আরেকটা ত্বরণ কাজ করে। এই যে দেখো নীল কালি দিয়ে দেখাচ্ছি, বেগের মানের পরিবর্তন করার জন্য স্পর্শক বরাবর আরেকটা ত্বরণ কাজ করে, যাকে আমরা বলবো এটি। এটি, তাহলে এটিটা কি? এটিকে আমরা বলি হলো স্পর্শকীয় ত্বরণ বা স্পর্শক বরাবর ত্বরণ। এই স্পর্শক বরাবর ত্বরণ এ কি করে? এ হইল বেগের দিকের পরিবর্তন করে না, এ হইল বেগের মানের পরিবর্তন করে, মানের পরিবর্তন করে। তুমি বুঝলা যে আমার কৌণিক গতিতে, কৌণিক গতিতে আমাদের কিন্তু ত্বরণ থাকবে দুইটা, একটা কেন্দ্রমুখী আর একটা হলো স্পর্শকীয়। স্পর্শকীয় ত্বরণ কিভাবে বের করে? স্পর্শকীয় ত্বরণ বের করে আলফা ইন্টু আর, আলফা ইন্টু আর, বাস। এই হলো আমাদের ব্যাপার স্যাপার, এই হলো আমাদের ব্যাপার স্যাপার। আচ্ছা, তাহলে এখন আমরা যদি লব্ধি ত্বরণটা বের করতে চাই, লব্ধি ত্বরণ, দেখো তো ভাই লব্ধি ত্বরণ কি হবে? এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি, এটা হলো আমার লব্ধি ত্বরণ। তাহলে লব্ধি ত্বরণ আমরা ভেক্টরের নিয়মে বের করতে পারবো, যে লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ ভেক্টরের নিয়মে কি হবে? a ইকুয়ালস টু রুট ওভার এ টি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। আর যদি থিটা বের করতে চাই, তা থিটা, থিটা এটা হয়তো আমার ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এ সি ডিভাইডেড বাই এ টি। এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আসো একটা অঙ্ক করি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, করে আমরা ক্লাস শেষ করব। কি বলছে দেখো, 0.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তার মানে তোমাকে রেডিয়াস আর এর মান তোমাকে বলে দিছে 0.5 মিটার, ব্যাসার্ধ বলে দিছে। প্রতি মুহূর্তে, কোনো এক মুহূর্তে দ্রুতি, তার মানে তোমাকে বেগের মান বলে দিছে, বেগের মান ভি, ভি তোমাকে বলে দিছে 1.6 মিটার পার সেকেন্ড, 1.6 মিটার পার সেকেন্ড। কৌণিক ত্বরণ বলে দিছে, কৌণিক ত্বরণ মানে কি? কৌণিক ত্বরণ মানে হলো আলফা, আলফা, আলফা বলে দিছে। তোমাকে বলছে যে লব্ধি ত্বরণের মান ও দিক বের করব। তাহলে ত্বরণ কয়টা হবে? কেন্দ্রমুখী এসি কিভাবে বের করব? ভি স্কয়ার বাই আর। তাহলে ভি কত? 1.6 স্কয়ার, আর কত? 0.5, 0.5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি কেন্দ্রমুখী ত্বরণ, সেটা হলো আমাদের 5.12, আমার 5 লেখাটা খারাপ হয়েছে, 5.12 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি বের করতে হবে? স্পর্শকীয় বের করতে হবে এটি। এটা কি হবে? এটা হলো আলফা ইন্টু আর। আলফা কত? 16, আর কত? 0.5। তাহলে এটা কত পাচ্ছি? 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভালো কথা, খুবই সহজ। এখন লব্ধি ত্বরণ কি হবে? লব্ধি ত্বরণ হবে রুট ওভার এ সি স্কয়ার প্লাস এ টি স্কয়ার, ভেক্টরের নিয়মে লব্ধি। তাহলে রুট ওভার, আচ্ছা এটা কি আসবে? এটা লব্ধি করলে এটা আসবে 9.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। থিটা কি আসবে? থিটা আসবে ট্যান ইনভার্স এসি বাই এটি। তাহলে এটা কত আসে? 32.62 ডিগ্রি।
আমি ছবি এঁকে দেখাই দিচ্ছি কোনটা কোথায় আছে, একটু আগে যে ছবিটা আঁকছিলাম সেইটাই, ওটাই কপি করে নিয়ে আসি, ওটাই কপি করে নিয়ে আসি। এই যে, আচ্ছা এটা মনে কপি করলে হবে না, আমি পরের পেজে আবার আঁকতেছি, দেখো পরের পেজে আবার আঁকি। এই হইলো আমার বৃত্তাকার পথে ঘুরতেছে বস্তু, কেন্দ্রমুখী ত্বরণ হইলো কেন্দ্রের দিকে, স্পর্শকীয় ত্বরণ স্পর্শক বরাবর, আর লব্ধি ত্বরণ হইলো এই যে দুইটা লব্ধি। আর অ্যাঙ্গেল কোনটা, এই যে এটা হলো আমাদের অ্যাঙ্গেল থিটা। ব্যাস হয়ে গেছে, খুবই সিম্পল। ঠিক আছে, এই তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য। আমি চেষ্টা করছি তোমাদের সবগুলা টপিক তোমাদেরকে যতটা আমার পক্ষে সম্ভব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি তোমাদের কাজে লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা অনেক, হ্যাঁ আমি জানি একটু লেন্দি হয়ে গেছে, বাট তোমরাও অনেকে বলছো যে তোমাদের ভালো লাগছে, তো তোমাদের যেহেতু ভালো লাগছে তাতেই আমি খুশি। তো যাই হোক, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার সামনে কথা হবে, আবার দেখা হবে। তো আমি হলো আমাদের ক্লাসের যে পোলটা এটা এন্ড করে দিয়ে দিচ্ছি। এরপরে হ্যাঁ, আর তোমাদের এইটার শেষে আমরা তোমাদের ক্লাস নিয়েও আমার অনেক ভালো লাগছে, কারণ তোমরা সবাই খুব রেসপন্স করছো, সুন্দর মতো কথা শুনছো এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করছো। আমি খুব ভালো রেসপন্স পাইছি, এজন্য আমিও খুশি। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। আমরা হলো ক্লাসটা এন্ড করবো, আমার এখানে আবার আজান দিচ্ছে। টাইপ বসে আজকে পোল দিলেন না, পোল দিলে ক্লাস আরো লেন্দি হয়ে যাইতো। তো পোলগুলো তোমাদের জন্য আছে স্লাইডে, তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে নিজেরা আবার করতে পারবা। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তাহলে পিডিএফটা একটু আপলোড করে দিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে তাইলে আল্লাহ হাফেজ। ঠিক আছে তাইলে সবাই আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মন দিয়ে পড়াশোনা করবা। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ, তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো। এখনো যারা ডেইলি এক্সাম দাও নাই, ক্লাস শেষে অবশ্যই ডেইলি এক্সাম দিয়ে দিও, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।